দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। আইন লঙ্ঘন করায় রেন্ট্রি ধর্ষণ মামলার বিচারককে প্রত্যাহার, বক্তব্যের ব্যাখ্যা চাইবে মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার পর সাউথ বাংলা ব্যাংকের আমজাদ কিভাবে পালালেন জানানোর নির্দেশ হাইকোর্টের। করোনার বাধা পেরিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, উচ্ছ্বসিত প্রায় 22.5 লাখ শিক্ষার্থী। কয়লার ব্যবহার কমানোর মতৈক্যে শেষ হল COP26, ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি। ধর্ষণের 72 ঘণ্টা পর পুলিশকে মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারক কামরুন নাহারের বিচারিক ক্ষমতা সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলার রায়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে ওই বিচারককে। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার বিচার শেষে 11 নভেম্বর সব আসামির খালাসের রায় দেন ঢাকার 7 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। তার সঙ্গে ধর্ষণ প্রমাণে 72 ঘণ্টার মধ্যে ফরেনসিক পরীক্ষা করার বাধ্যবাধকতার যুক্তি দিয়ে ওই সময়ের পর মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেন তিনি। এই পর্যবেক্ষণ উচ্চ আদালতের নির্দেশনাই শুধু নয়, সংবিধানের লঙ্ঘন বলে মত দেন অধিকারকর্মী ও আইনজীবীরা। ওই পর্যবেক্ষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রিম কোর্টও। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনার পর ওই বিচারকের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছেন প্রধান বিচারপতি। ডিসিপ্লিন এবং ওনাদের যে রুলস যেটা করা হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অনুমোদন এবং সুপ্রিম কোর্টই এটা করবেন। সরকার হয়তো এটাকে ইনিশিয়েট করতেন, কিন্তু সুপ্রিম কোর্টের অনুমোদন ব্যতীত কিছু হবে না। সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ক্ষমতা এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকরা বসে এটা ঠিক করেছেন, এটা ওনারা আইন অনুযায়ী এটা করেছেন। সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, বিচারক কামরুন নাহারের বক্তব্য বিব্রতকর, তাকে কারণ দর্শাতে বলা হবে। মাননীয় প্রধান বিচারপতি এই শোকজ পাঠাবেন। আমরা শুধু এই শোকজ যখন আমাদের কাছে পাঠানো হবে এটা আমরা তার কাছে পৌঁছে দিই। সাময়িকভাবে তার বিচারিক কাজ যে বন্ধ রাখা হচ্ছে সেটাও মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিলে আমরা একটা জিও করব। তিনি জানান, ধর্ষণ নিয়ে বিচারকের পর্যবেক্ষণ সংবিধান পরিপন্থী। এই যে বক্তব্যটা বিজ্ঞ বিচারক দিয়েছেন যে 72 ঘণ্টার মধ্যে, এই বক্তব্যটা সেই যে 31 অনুচ্ছেদের যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সেটার পরিপন্থী এক। আর আগেই আমি বলেছি যে ফৌজদারি অপরাধে বিচার চাওয়ার ব্যাপারে, মামলা করার ব্যাপারে কখনোই তামাদি বাড়িতে হয় না। এই দুইটাই তিনি ভায়োলেট করেছেন। 2017 সালের 6 মে বনানী থানায় ধর্ষণের মামলা করেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মামলায় অভিযোগ করা হয়, ওই বছরের 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে তাকে এবং আরেক তরুণীকে ধর্ষণ করা হয়। মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে শফাত আহমেদ। অন্য আসামিরা হলেন শফাতের 2 বন্ধু, দেহরক্ষী ও গাড়ি চালক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্ষণের মামলায় উচ্চ আদালতের 18 দফা সুস্পষ্টভাবে মেনে চলা সহ বিচার প্রার্থীদের ভোগান্তি রোধে 5 দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেয়া পর্যবেক্ষণে উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, রায় পুনর্বিবেচনার কিছু আইনি ধাপ রয়েছে যেগুলো সম্পাদনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। সংবাদ সম্মেলনে সাক্ষী সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। মানবাধিকার কর্মীরা জানান, রেইনট্রির ধর্ষণ মামলার রায়ে দেয়া পর্যবেক্ষণ বিদ্যমান আইনি ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে তা আইন বহির্ভূত ও ন্যায় নীতির পরিপন্থী। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান SM আমজাদ হোসেন কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। অর্থ পাচার বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান SM আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে একাধিক কর্মচারীর ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সিঙ্গাপুর ও ভারতে হাজার কোটি টাকা পাচার করেছেন আমজাদ হোসেন। এ অবস্থায় ব্যাংক হিসাব জব্দ এবং বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে দুদক। তবে এরই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে আমজাদ হোসেন যুক্তরাষ্ট্র চলে গেছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি নজরে আসায় আমজাদ হোসেনের বিদেশ যাওয়ার তথ্য জানতে চেয়েছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি SM মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আমাদেরকে বলেছেন আগামীকাল দুপুর 12টার মধ্যে সাউথ বাংলার চেয়ারম্যান আমজাদ হোসেন চৌধুরী কখন কিভাবে পালিয়ে গেলেন বা দুদকের নিষেধাজ্ঞা ছিল, ওনার কি জব্দ হয়েছে, ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে মামলার কাগজপত্র সব কিছু আদালতের কাছে পেশ করার জন্য, এবং আমরা সেই বিষয়টি কমিশনকে অলরেডি আমরা জানিয়েছি। রাষ্ট্রপক্ষকেও বিষয়টি জানাতে বলা হয়েছে। এছাড়া আদালত ক্ষোভ প্রকাশ করে বলেছে, সংশ্লিষ্ট সবাই তৎপর থাকা সত্ত্বেও দেশ থেকে কিভাবে অর্থ পাচার হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে আমরা সবাই কাজ করতেছি। তারপরেও এত টাকা উনি পাচার করেছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, সে কিভাবে পালিয়ে গেলেন খুব ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্প্রতি খবর বেরিয়েছে, স্থলবন্দর দিয়ে গত 3 নভেম্বর ভারত হয়ে আমজাদ হোসেন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। সাথে তার স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরির আমজাদও রয়েছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে প্রায় 9 মাস পর শুরু হলো SSC ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিতে পারে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। তবে গুড়ি গুড়ি বৃষ্টি আর যানজটের কারণে অনেকে সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। শিক্ষার্থীদের জীবনে অন্যতম বড় পাবলিক পরীক্ষার প্রথম দিন। কিছুটা উৎকণ্ঠা, ভয় নিয়েই কেন্দ্রে ছোটে পরীক্ষার্থীরা। এর সাথে যোগ হয় গুড়ি গুড়ি বৃষ্টি আর যানজটের ভোগান্তি। সব ছাপিয়ে পরীক্ষা শুরুর অন্তত আধ ঘন্টা আগেই স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে পৌঁছায় বেশিরভাগ শিক্ষার্থী। তবে কেউ কেউ আসে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেও। পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ করা হলেও তা মানেননি অনেকে। যেভাবে হোক, যেই প্রক্রিয়াই হোক, যে একটা পরীক্ষা হচ্ছে, এর জন্য মানসিকভাবে ওদের একটা প্রিপারেশন তৈরি হয়েছে। মাঝ রাস্তায় আমাদেরকে নেমে যেতে হয়েছে গাড়ি থেকে, প্রচুর জ্যাম ছিল, ওভারব্রিজে। তো নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো নিলে খুব ভালো হতো। 8:30 বাসা থেকে বের হয়েছি, রাস্তা অনেক জ্যাম ছিল, কিন্তু রাস্তা থেকে আমরা নেমে হেঁটে আসছি। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ না থাকলেও গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনো রকম গুজবে কান দেবেন না। টিকা ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, এটা কিন্তু নয়। সকলেই পরীক্ষা দিতে পারবেন, যারাই সুস্থ থাকবেন সকলেই পরীক্ষা দিতে পারবেন। নতুন কারিকুলাম চালু হলে কি জিএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। 1.5 ঘন্টা পরীক্ষা শেষে উচ্ছ্বাস নিয়ে ফেরে শিক্ষার্থীরা। অটোপাস থেকে পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের একটা যাচাই হলো, এটা আমার কাছে ভালোই মনে হলো। মূল্যায়ন না হলে তো আমাদের আসল যে জিনিসটা সেটা হচ্ছে না, তাই ভয়টাকে জয় করে যে পরীক্ষা দিতে পেরেছি এর জন্য অনেক ভালো লাগছে। লিখতে কোনো অসুবিধা হয়নি, আমার ভালোই লাগছে। পরীক্ষা কোশ্চেন ভালোই ছিল, অনেক টাইম পাইছি পড়ার, সো ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর এতদিন পর পরীক্ষার হলে বসতে পারবো আসলেও ভাবতে পারিনি। এবছর SSC ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 22,43,254 জন। 23 নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। আর HSC পরীক্ষা শুরু হবে আগামী 2 ডিসেম্বর থেকে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। SSC পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে অনলাইনে প্রতারণা চলছে। এমন 2টি চক্রের 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো আল রাফি টুটুল, কারিমুল্লাহ ও আবদুল্লাহ আল মারুফ। তারা সবাই শিক্ষার্থী। গোয়েন্দারা বলছেন, চক্রটি প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখায়। এতে অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করে। তারা ফেসবুকে শতভাগ নিশ্চয়তা দেয় যে প্রশ্নপত্র ফাঁস করা হবে এবং গ্রুপ মেম্বারদের সহায়তা করা হবে। তবে গ্রুপ মেম্বার হতে হলে বিকাশ বা রকেটে 500 থেকে 5,000 টাকা পর্যন্ত দিতে হবে, যদিও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। বাংলাদেশে 84 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের প্রায় অর্ধেকই নারী। আক্রান্তদের বেশিরভাগই জানেন না তাদের ডায়াবেটিস রয়েছে, এমনটি উঠে এসেছে গবেষণায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে রবিবার পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস।
যশোরের জাহানারা বেগম দীর্ঘ ২৫ বছর ডায়াবেটিসে আক্রান্ত। ইনসুলিন নিতে সমস্যা হওয়ায় ১ সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ভর্তি আছেন। স্বামী মৃত জামাল হোসেন এই হাসপাতালে সাবেক কর্মী হওয়ায় বিনামূল্যে সেবা পাচ্ছেন তিনি। এখানে ভর্তি আছি আমি, যে আমার হাত পায়ে ঘা হয়েছে, এই যে ইনফেকশন হয়ে গেছে, ইনসুলিন দেওয়া হয় নাই, আর নাই তো ওষুধের কারণে হয়েছে। একটা সুই ১ সপ্তাহ ব্যবহার করি, ১ সপ্তাহ পরে পাল্টাই। বিশেষজ্ঞরা বলছেন ইনসুলিন নিতে একই সুই একাধিকবার ব্যবহার করা উচিত নয়। সুইটুইগুলো এত থিন না, থিননেসের উপর নির্ভর করে না, নির্ভর করে শার্প কত আর স্লিপারি কিনা, ফ্রিকশন হয় কিনা। ইনসুলিনটা একটা প্রোটিন, তা মুখে খাইলে অ্যাবজর্ব হওয়ার আগে তো ডাইজেস্ট হয়ে যাবে। অন্য রুট দিয়ে করা যায় কিনা মানুষটা দেখছে, যেমন একটা দেখতেছে যে ইনহেল করলে হবে কিনা। ডায়াবেটিক রোগীর কোভিড হলে সুগার সংক্রান্ত জটিলতা বেড়ে যায়। আবার ডায়াবেটিক্স নেই এমন ব্যক্তির ডায়াবেটিক্স হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। তাই ২৫ বছরের বেশি বয়সীদের প্রতি বছর একবার ডায়াবেটিক্স টেস্ট করার পরামর্শ চিকিৎসকদের। ১ নম্বর হলো আর্লি স্ক্রিনিং। যত আগে আমি স্ক্রিনিং করতে পারবো, ট্রিটমেন্ট আওতায় আসবে, কমপ্লিকেশন হবে না। আর যদি কমপ্লিকেশন কারো হয়ে থাকে দিয়ে আমাদের কাছে আসে, তা আগে বলে একই কথা হবো, শর্করাটা সুনিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, তাহলে আপনার যেটুক হয়েছে কমপ্লিকেশন ওটুই থাকবে, ফার্দার প্রোগ্রেস করবে না। তারা জানান কম ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাস রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করা জরুরি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26 প্রসঙ্গ। কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে চুক্তি সইয়ের মধ্য দিয়ে শেষ হলো গ্লাসগো সম্মেলন। চুক্তিতে কার্বন নির্গমন কমানোর উদ্যোগ নিয়মিত তদারকি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আরও অর্থ সহায়তার অঙ্গীকার করা হয়েছে। অবশেষে COP26 সম্মেলনের অতিরিক্ত সময়ে হলো জলবায়ু চুক্তি। তবে এতে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে কমানোর পরিকল্পনা করা হয়েছে। এরপরও দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ রোধের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম টানা যাবে বলে মনে করছেন বিশ্ব নেতারা। COP26 সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা বলেন, সব দেশের সদিচ্ছা থাকলে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। আমি সব প্রতিনিধিদের বলতে পারি, এই প্রক্রিয়াটি যেভাবে উন্মোচিত হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং গভীরভাবে দুঃখিত। গভীর হতাশাও আমি বুঝতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ এই প্যাকেজটি রক্ষার বিষয়ে আমি আপনাদের সাথে একমত প্রকাশ করি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন চুক্তিকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চুক্তির তৃতীয় খসড়ায় কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রস্তাব নিয়ে আপত্তি তোলে বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ ভারত। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত অধিবেশনে ভারত খসড়া চুক্তিতে কয়লা শক্তি পর্যায়ক্রমে শূন্যে নামিয়ে আনার বদলে পর্যায়ক্রমে কমিয়ে আনা শব্দগুলো প্রস্তাব করে। ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া COP26 শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল পর্বে দেয়া ভাষণে তিনি উন্নত দেশগুলোকে অভিযোজন ও প্রশমনের মধ্যে ভারসাম্য রেখে বছরে $100 বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানান। সুস্মিতা আনোয়ার, দীপ্ত বার্তা কক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরুতেই শোক প্রস্তাব আনা হয়। চলতি অধিবেশনে নিয়মিত কার্যক্রম শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 147 ধারায় সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে 24 নভেম্বর জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনার সময় কোভিড-19 পরীক্ষার সাপেক্ষে সব সদস্য অংশ নিতে পারবেন। দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় অনেক জায়গায় এখনও মামলা হয়নি। কয়েকটি এলাকায় মামলা হলেও আসামিরা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। তবে গাইবান্ধা সদরে ইউপি সদস্য আব্দুর রউফ মাস্টার হত্যার মূল আসামি আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুর রৌফ মাস্টারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার মূল আসামি আরিফ মিয়াকে শনিবার পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সকালে রংপুরে সংবাদ সম্মেলন করে র্যাব জানায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। 12 নভেম্বর 2021 তারিখ রাত 10:30 ঘটিকায় কতিপয় দুষ্কৃতিকারী তাকে পিটিয়ে হত্যা করে। এরই প্রেক্ষিতে র্যাব উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এদিকে নরসিংদী সদরে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার দুর্গম চরাঞ্চলের আলোকবালি ইউনিয়নের নেকজানপুরে তারা প্রাণ হারান। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারে সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় 13টি মামলা হয়েছে। জেলার 3 উপজেলার 21টি ইউনিয়নের অনেক জায়গায় ব্যাপক গণ্ডগোল হয়। কক্সবাজার সদরের খুরুশকুলের তেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের গোলাগুলিতে আক্তারুজ্জামান পুতু নামের একজন মারা যান। এ ঘটনায় শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলায় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শনিবার মামলা দায়ের করেছেন প্রিজাইডিং অফিসার সরকার মফিজুল ইসলাম। এতে অজ্ঞাতনামায় 100 জনকে আসামি করা হয়েছে। মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় শাওন আহমেদ নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহতের ঘটনায় এই মামলা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে একই উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সানাউল্লাহ ঢালি নামে এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। দিলশা দেনি, দীপ্ত, বার্তাকক্ষ। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এদের একজন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর পরিচালক। শনিবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায় এই সাইটটি মূলত রাশিয়া থেকে পরিচালিত হয়। আইপিএল, বিশ্বকাপ, বিগ ব্যাশ, ইংলিশ প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন খেলার সময় অনলাইনে এসব জুয়া খেলা হয়। এতে দিনে হাত বদল হয় 3 থেকে 5 কোটি টাকা। চুয়াডাঙ্গায় 50 জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে, যে নম্বরগুলো থেকে অনলাইন জুয়া টাকার লেনদেন হচ্ছে। ঢাকার বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাতে বাড্ডার লিংক রোডে ওই ব্যাংক শাখার দেয়াল কেটে ভেতরে ঢুকে ডাকাতরা, তবে ভল্ট ভেঙে লুটের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। গ্রেফতার হৃদয়, রুবেল ও মামুনের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। তাদের একজন দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢুকে, আরেকজন বাইরে ছিল। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। বিশ্বে করোনায় শনিবার মারা গেছে 6,282 জন। নতুন আক্রান্তের সংখ্যা প্রায় 4,39,000। আগামী জানুয়ারি থেকে 12 বছরের কম বয়সীদের করোনার টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে 5 থেকে 11 বছরের শিশুদের উপর করোনা টিকার নিরাপত্তা তথ্য পর্যালোচনা করে দেখছেন অস্ট্রেলিয়ার চিকিৎসা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এদিকে শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা থাকায় মহামারী মোকাবেলার প্রস্তুতি হিসেবে দ্রুত হাসপাতালগুলোর শয্যা ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি বুস্টার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে জাপান সরকার। ইকুয়েডরের একটি কারাগারে সহিংসতায় অন্তত 68 জন কয়েদি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 25 জন। স্থানীয় সময় শনিবার গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারি কারাগারে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে এই সহিংসতা হয়। কারাভবন থেকে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সহিংসতার খবরে কারাগারের বাইরে ভিড় করেন কয়েদিদের স্বজনরা। খেলার খবর। আগামী 19 নভেম্বর পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টি20 সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। নতুন ফিল্ডিং কোচের অধীনে অনুশীলন করেছেন দলের ক্রিকেটাররা। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল হতাশাজনক। সেই কথা মাথায় রেখে ফিল্ডিং কোচ রায়ান কুকের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। রবিবার মিরপুরে তিনি প্রথমবার অনুশীলন করিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের। এর আগে ঘরের মাটিতে 2018 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন বাবুল। পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্লাব ক্রিকেটে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
বুড়ো আঙ্গুলের চোট আবারও দেখা দেয়ায় পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম ইকবাল। বিসিবির ফিজিও বাইজিদ ইসলাম জানিয়েছেন, বাঁ হাতের আঙ্গুলের পুরনো চোট প্রায় সেরে উঠেছিল তামিমের, তবে হালকা ব্যথা থাকে। নতুন করে এক্স-রে করা হলে আবারও চির ধরা পড়ে বাঁ হাতি এই ওপেনারের আঙ্গুলে। চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে হতে পারে তামিমের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রবিবার রিকার্ভ মহিলা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। রিকার্ভ মহিলা একক ইভেন্টে 687 স্কোর করে প্রথম হয়েছেন কোরিয়ার রিও সু জং, আর 637 স্কোর করে দ্বাদশ হয়েছেন মানুষের দিয়া সিদ্দিকি। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে 680 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কোরিয়ার লি সিউয়ুং। বাংলাদেশের রোমান হয়েছেন নবম। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে 716 স্কোর নিয়ে প্রথম হয়েছেন কোরিয়ার চুই ইয়ংহি। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রথম হয়েছে কোরিয়া, ভারত দ্বিতীয় আর তৃতীয় হয়েছে বাংলাদেশ। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইন লঙ্ঘন করায় রেন্ট্রি ধর্ষণ মামলার বিচারককে প্রত্যাহার, ব্যাখ্যা দিতে হবে ওই পর্যবেক্ষণের। নিষেধাজ্ঞার পর সাউথ বাংলা ব্যাংকের আমজাদ কিভাবে পালালেন জানানোর নির্দেশ হাইকোর্টের। করোনার বাধা পেরিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, উচ্ছ্বসিত প্রায় 22.5 লাখ শিক্ষার্থী। কয়লার ব্যবহার কমানোর মতৈক্যে শেষ হলো COP26, ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।